রাজুকের তৃতীয় শ্রেণীর কর্মচারী বাবুর কোটি টাকার সম্পদ, আছে বহুতল বাড়ি, আধুনিক গাড়ি। তিন মাসেও শুরু করা যায়নি অ্যান্টিজেন টেস্ট, 6 হাসপাতালে চীনা টিকার ট্রায়ালের প্রস্তুতি। করোনার ভয় কমায় হাসপাতালে বাড়ছে রোগীর চাপ, শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয়। পাঁচ মাস পর তৃণমূল পুনর্গঠনে আওয়ামী লীগ, বিরোধ মীমাংসা কমিটি ঢেলে সাজানোর লক্ষ্য। এবং করোনায় আবারও সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড ভারতে, নতুন করে মারা গেছেন 1149 জন। সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি সাফাদ্দিন ফরিদ। আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। এতিমখানায় বড় হলেও এখন কয়েক কোটি টাকার মালিক, চলেন দেহরক্ষী নিয়ে। পরিবার নিয়ে সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে 7 বছরে ভ্রমণ করেছেন 16 বার। গল্পটি রাজুকের তৃতীয় শ্রেণীর কর্মচারী শফিউল্লাহ বাবুর। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের অনুসন্ধানে উঠে এসেছে এসব তথ্য। শফিউল্লাহ বাবু 2001 সালে মাত্র 1875 টাকা বেতনে অস্থায়ী কর্মচারী হিসেবে যোগ দেন রাজুকে। চাকরির 3 বছরের মাথায় নানা অনিয়মের দায়ে চাকরি হারান। পরে মামলা করে 5 বছরের মাথায় ফেরেন কর্মস্থলে। গত বছর পদোন্নতি পেয়ে রেখাকার হিসেবে চাকরিতে স্থায়ী হন বাবু। নিয়মিত অফিস না করার অভিযোগও আছে বাবুর বিরুদ্ধে। এর সত্যতা খুঁজতে গত সপ্তাহের এক কর্মদিবসে সকাল থেকেই রাজুক কার্যালয় খোঁজ রাখে ইন্ডিপেন্ডেন্ট টিম। দুপুর গড়ালেও তার খোঁজ মেলেনি। পরে জানা যায় মহাখালীর আঞ্চলিক কার্যালয়ে আছেন তিনি। অথচ বাবুকে মোবাইলে ফোন করা হলে জানান তিনি রাজুকের মতিঝিল কার্যালয়ে আছেন। আপনার সঙ্গে একটু দেখা করতে চাচ্ছিলাম। আপনি কয়তলায় আছেন? আপনি ঠিক এই সময়ে তার ব্যবহৃত টয়োটা প্রিমিয়াম গাড়িটি পাওয়া যায় মহাখালীতে। সেখানে দেহরক্ষী হানিফ জানান বাবুর ব্যবহারের গাড়ি কেনা হয়েছে তার শ্বশুরের নামে। এটা তো বাবুর গাড়ি না, ওনার শ্বশুরের গাড়ি। আচ্ছা আচ্ছা, উনি তো এই গাড়িতে ব্যবহার করেন নাকি? মাঝে মধ্যে করেন। ওনার সঙ্গেই থাকেন আপনি? না, ওনার সব টুকটাক কাজ টাজ করি আর কি। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 10 তলা বাড়ির মালিক বাবু ও তার স্ত্রী। তবে তিনি এখনও টিনশেড বাড়ি হিসেবে ট্যাক্স দেন সিটি কর্পোরেশনে। এর ঠিক পাশের বাড়িতেও স্ত্রীর নামে রয়েছে একটি ফ্ল্যাট। এটা আমি যখন চাকরি চলে যাই 2004-এ, তখন আমি ব্যবসা করছি, আমার ডেইরি ফার্ম আছে। 2011 সালে মেয়ে অপসরার নামে খোলেন অপসরা হোমস লিমিটেড কোম্পানি, যার ব্যবস্থাপনা পরিচালক বাবুর স্ত্রী কুলসুমি আক্তার লিজা। এই কোম্পানির সব শেয়ার বাবুর স্ত্রী, শ্বশুর আর ভাইয়ের নামে। না, আমার শেয়ার ছিল, ওই তো শেয়ার নিয়ে আসছি ঈদের আগে। 200-300 আগে বল আছে। জি জি। তাদের পিছনে আপনারা লাগেন না। মালিক নিয়ে আর কয় টাকা হয়েছে রাজুকে চাকরি কইরা, আপনি এটাও দেখছেন। মিরপুরের পীরেরবাগ এলাকায় এই 8 তলা বাড়িটি করেছে অপসরা হোমস, যার সাইনবোর্ডে আছে বাবুর স্ত্রীর নাম, যদিও তার স্ত্রী একজন সাধারণ গৃহিণী। এছাড়া মধ্য পীরেরবাগে এই বাড়িটিও করা হয়েছে অপসরা হোমসের মাধ্যমে। খোঁজ নিতে গেলে আসে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেখে নেয়ার হুমকি। আর শেওড়াপাড়ায় এই বাড়িটিও করা হয়েছে একই কোম্পানির মাধ্যমে। বাবুর পাসপোর্টে নিজেকে ব্যবসায়ী হিসেবে দেখিয়েছেন। 7 বছরে 16 বার বিদেশ ভ্রমণে গেলেও রাজুকের অনুমতি নিয়েছেন মাত্র একবার। গ্রামের বাড়ি সিরাজগঞ্জে একটি গরুর খামার আছে তার, যা তদারকি করছেন বাবুর বড় ভাই। এই ফার্মটা আমার ছোট ভাইয়ের বাবুর। এতিমখানায় বড় হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন বাবু। তবে শিক্ষকরা বলছেন সেখান থেকে তিনি দিয়েছেন এসএসসি পরীক্ষা। উনি এখান থেকে এসএসসি পাস করে উনি গেছেন। বাবুর ব্যাপারে গৃহায়ণ মন্ত্রীর কাছে লিখিত অভিযোগও গেছে। তবে রাজুক চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বারবার যোগাযোগ করা হলেও বাবু প্রসঙ্গে কথা বলতে রাজি হননি কেউ। ফোনে কথা বললেও ক্যামেরার সামনে আসেননি বাবু নিজেও। আমি সামনাসামনি ইন্টারভিউ দিতে রাজি না, প্লিজ।
সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসেও অ্যান্টিজেন টেস্ট শুরু করতে পারেনি স্বাস্থ্য বিভাগ। নীতিমালা সংশোধন আর চিঠি চালাচালিতে কেটে গেছে লম্বা সময়। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে চূড়ান্ত অনুমোদন মিলবে এ সপ্তাহেই। অ্যান্টিজেন পরীক্ষা পদ্ধতিতে মাত্র 15 মিনিটে করোনা শনাক্ত হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখনও অনুমোদন না দিলেও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে এই পরীক্ষা। ভারতেও শুরু হয়েছে 26 জুলাই থেকে। সেখানে প্রতিদিন 11 লাখেরও বেশি করোনা পরীক্ষা হলেও বাংলাদেশে তা মাত্র 10 থেকে 12 হাজার। বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতি জানতে প্রয়োজনীয় পরীক্ষা হচ্ছে না। পরীক্ষা বাড়াতে অ্যান্টিজেন টেস্ট শুরু করা জরুরি। এই পদ্ধতিতে পিসিআরের তুলনায় কম সময়ে ও অল্প খরচে বেশি পরীক্ষা সম্ভব। অ্যান্টিজেন টেস্ট এতই সুবিধার যে এটা হচ্ছে মানে এমনকি পয়েন্ট অফ কেয়ারও করা যায়, যে কোনো মানুষও করতে পারে, কিন্তু করতে গেলেও সোয়াবটা নিতে হয়, ব্লাড থেকে করা যায় না। বিশেষজ্ঞ মতামত আর প্রশাসনিক যে পদক্ষেপ তার মধ্যে খুব একটা সমন্বয় অনেক সময় আমরা খুঁজে পাচ্ছি না। বিশেষজ্ঞরা একটা কথা বললেন, সেটা যদি বাস্তবায়িত হতে মাসের পর মাস, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস লাগে, অথচ আমরা সময় হারাচ্ছি। গত 3 জুন করোনা শনাক্তে আরটিপিসিআর পদ্ধতির পাশাপাশি অ্যান্টিজেন পরীক্ষার সুপারিশ করে করোনা বিষয়ক জাতীয় কারিগরি কমিটি। এরপর একাধিকবার তাগিদ দিলেও সুপারিশ বাস্তবায়ন হয়নি। নীতিমালার একটা খসড়া তৈরি হয়েছে গতকাল, এবং আমি মনে করি যে আপনার 2-1 দিনের মধ্যে এটা সম্পূর্ণ করে আগামী রবিবারেই হয়তো মন্ত্রণালয়ে এটা পৌঁছে দেওয়া সম্ভব হবে, এবং তখন হয়তো মন্ত্রণালয়ের পক্ষ থেকে তারা উদ্যোগ গ্রহণ করবেন। অ্যান্টিজেন পরীক্ষার নীতিমালার খসড়া চূড়ান্ত। 31 আগস্ট বেশ কিছু পর্যালোচনা দিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নীতিমালা ফেরত দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এখন অপেক্ষা অনুমোদনের। প্রাথমিক পর্যায়ে যাচাই বাছাই করেছি, আরো কিছু যাচাই বাছাই করা হচ্ছে। যে কোনো মুহূর্তেই আমরা অ্যান্টিজেন টেস্টটা শুরু করে দিতে পারি। যে সকল জায়গায় পিসিআর ল্যাব নাই, আমরা সেখানে প্রিফারেন্স দিব আগে। তাছাড়া যে সকল এলাকায় কোভিড পেশেন্ট আমরা বেশি পাচ্ছি, সেখানে আমরা এই অ্যান্টিজেন টেস্টটা করাবো। শুধু অ্যান্টিজেন নয়, করোনার সংক্রমণ হার জানতে অ্যান্টিবডি পরীক্ষারও সুপারিশ করেছে করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চীনের করোনা টিকা করোনাভ্যাকের 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগের জন্য প্রস্তুত বাংলাদেশ। সেটি হাতে আসার সঙ্গে সঙ্গেই 6 হাসপাতালে শুরু হবে ট্রায়াল। মাঠ পর্যায়ে গবেষক নিয়োগ, তদারকের কাজও এরই মধ্যে শেষ হয়েছে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এই ট্রায়ালে। এছাড়া যে দেশই আগে ভ্যাকসিন উদ্ভাবন করুক তা দ্রুত দেশে আনতে বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। চীনের সিনোভ্যাক বায়োটেকের করোনা ভ্যাকসিনের নাম করোনাভ্যাক। এরই মধ্যে 2য় ধাপের পরীক্ষায় সফল এই টিকা। সংযুক্ত আরব আমিরাত ও ব্রাজিলের পাশাপাশি বাংলাদেশেও চলবে এর 3য় ধাপের পরীক্ষামূলক প্রয়োগ। ঢাকার 6টি হাসপাতালে হবে করোনাভ্যাকের ট্রায়াল। হাসপাতালগুলোর মধ্যে আছে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট 1 ও ইউনিট 2, মুগদা জেনারেল হাসপাতাল, কুয়েত বাংলাদেশ মৈত্রী, কুর্মিটোলা হলি ফ্যামিলি ও মহানগর হাসপাতাল। আইসিডিডিআরবি থেকে একটা অনুরোধপত্র এসছে, এবং তার সাথে তাদের একটা টিম আমাদের সাথে এসে যোগাযোগ করেছে। আমাদের এখানে একটা কমিটি করে দেওয়া হয়েছে, এসে এখানে যারা কাজ করবে তাদের এখানে রুম, ম্যান পাওয়ার এবং কিছু লজিস্টিক লাগলে সেই সাপোর্ট দেওয়া হবে। স্বেচ্ছায় এগিয়ে আসা 4200 চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মী অংশ নিতে পারবেন এ ট্রায়ালে। তবে 2100 জনের শরীরে করোনা টিকা, আর বাকি 2100 জনকে দেয়া হবে টিকা সদৃশ ক্ষতিকারক নয় এমন ওষুধ। এই 2 দলের মধ্যে এর প্রতিক্রিয়া পর্যালোচনা করে টিকার কার্যকারিতা দেখবেন বিজ্ঞানীরা। এ সময় কেউ অসুস্থ হলে প্রতিকারের ব্যবস্থাও রয়েছে প্রকল্পে। এ কাজে স্বেচ্ছাসেবীদের চিকিৎসা ও প্রণোদনা নিশ্চিতের উপরে জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। যারা ভলান্টিয়ার, তারা তাদের কোনো কমপ্লিকেশন হলে কিংবা তারা কোনো আর্থিক সুযোগ পাবে কিনা এই ভলান্টিয়ার হওয়ার জন্য, এটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। সুতরাং এই ব্যাপারটা এই কোম্পানি যারা এখানে কাজ করছে তাদের নেতৃত্বে হচ্ছে, তাদের এটা ক্লিয়ার করা উচিত। এবং আইসিডিডিআরবি যে প্রতিষ্ঠান, তারাও এই কোম্পানির সাথে আলাপ করে এটা সরকারের মন্ত্রণালয়ের সাথে কথা বলে এইটাও সর্বসাধারণের কাছে উন্মুক্ত হওয়া উচিত। আর স্বাস্থ্য সচিব জানিয়েছেন, যে দেশেই করোনার ভ্যাকসিন উদ্ভাবন হোক
দ্রুততার সঙ্গে তা দেশে আনতে অর্থ বরাদ্দ রেখেছে সরকার। আমরা অর্থ বরাদ্দ করে রেখেছি যে ভ্যাকসিন যখনই আবিষ্কার হবে আমাদেরকে হয়তো বা ফ্রি দিতে চাইবে না, কোথাও কোথাও পাবো, এটা সময় লাগবে, তাৎক্ষণিকভাবে যাতে যথাযথ মূল্য দিয়ে কিনে নিয়ে আসতে পারি বাংলাদেশে, সেই ব্যবস্থা মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। এছাড়া করোনাভ্যাকের ট্রায়ালের জন্য মাঠ পর্যায়ে 250 গবেষকের প্রশিক্ষণ এবং তাদের ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী সংগ্রহের কাজও শেষ হয়েছে এরই মধ্যে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোগীর চাপ বাড়ছে রাজধানীর হাসপাতালগুলোতে। করোনার ভয় কমে যাওয়ায় অনেকেই ভিড় করছেন সেবা নেয়ার জন্য। অনেক হাসপাতালে শয্যা না পেয়ে মেঝে বারান্দায় আশ্রয় নিয়েছেন রোগীরা। সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে হাসপাতালগুলোর কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের সাম্প্রতিক চিত্র এটি। রোগীর এমন চাপ সকাল থেকেই। করোনা সংক্রমণ শুরুর পর হাসপাতালে কমে গিয়েছিল রোগী, তবে এখন আর সেই অবস্থা নেই। ভিড় লেগেই থাকছে সব জায়গায়। এরই মধ্যে সেবা পাওয়ার অপেক্ষায় রোগীরা। ভালো জায়গা যাওয়ার তো নাই, কারণ এখানে অনেক রোগী, এত রোগীর মধ্যে তো আর জায়গা পাওয়া যাবে না। নিছিলাম হার্ট ফাউন্ডেশন, ও জায়গা সিট খালি নাই দেখে এই জায়গা আনছি। 414 শয্যার হাসপাতালটিতে বর্তমানে নন কোভিড রোগীদের জন্য বরাদ্দ 358টি শয্যা। তবে এর বিপরীতে রোগী ভর্তি আছেন 720 জন। সব ধরনের সেবা স্বাভাবিক হতে শুরু করেছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্বের মতোই এখন আসতেছে পেশেন্ট। আপনি যদি ওপিডিতে যান দেখবেন যে লম্বা লাইন, আপনি ধাক্কায় ঢুকতে পারবেন না। এখন তো 3টা ল্যাব চলতেছে। 3টা ল্যাব চললে প্রায় 25 থেকে 30টা এনজিওগ্রাম হয়, প্রায় 5 থেকে 10টা এনজিওপ্লাস্টি হয়। সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অবস্থাও একই। ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি হয়েছে বেশ কয়েকটি ওয়ার্ডে। শয্যা না পেয়ে অনেকে জায়গা নিয়েছেন মেঝে বারান্দায়। আমাদের আবার আগের মতোই বহির্বিভাগে 2-2.5 হাজার রুগী আসছে এবং অন্তঃবিভাগে প্রায় 2.5 গুণ বেশি আমাদের রুগী এখন ভর্তি। নিশ্চয়ই আমাদের হাসপাতালে দেখেছেন বারান্দা সহ প্রত্যেকটি জায়গায় এত রুগী বেশি, আমরা সামাল দিতে অত্যন্ত কষ্ট হচ্ছে। মানুষের মধ্যে করোনার ভীতি কিছুটা কমায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, শিশু হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। তবে এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে অপ্রয়োজনে রোগীর স্বজনদের ভিড় না করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সংবাদে আরো দেখাচ্ছে, সড়ক ড্রেন সংস্কারে ধীর গতিতে মানিকগঞ্জে দুর্ভোগ। যত্রতত্র আবর্জনা জমে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। 5 মাস পর আবারও তৃণমূল পুনর্গঠনে নামছে আওয়ামী লীগ। গঠন করা হয়েছে 8টি সাংগঠনিক টিম। প্রতিটির নেতৃত্বে থাকবেন একজন প্রেসিডিয়াম সদস্য ও কমপক্ষে 4 জন কেন্দ্রীয় নেতা। জেলা উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত দলীয় বিরোধ মীমাংসা ও কমিটি ঢেলে সাজাতে কাজ করবেন তারা। এ প্রক্রিয়ায় ত্যাগীদের মূল্যায়ন ও সুবিধাভোগীদের বাদ দেয়া হবে বলে জানিয়েছেন নীতি নির্ধারকেরা। ডিসেম্বরে আওয়ামী লীগের 21তম জাতীয় কাউন্সিলের আগে মাত্র 29 জেলার সম্মেলন করে দেয়া হয়েছিল নতুন কমিটি। কাউন্সিলের পর 3 মাসের সম্মেলন হয়েছে 2 জেলায়। 78 সাংগঠনিক জেলার 47টিরই কমিটির মেয়াদ শেষ। এসব জেলায় সবশেষ কাউন্সিল হয়েছিল 2012 সাল থেকে 2016 সালের মধ্যে। তখন দলের সাধারণ সম্পাদক ছিলেন প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলাম। জেলার মতো উপজেলায়ও চলছে মেয়াদোত্তীর্ণ কমিটি দিয়ে। দলের দপ্তরের তথ্য, চলতি বছরের মার্চ পর্যন্ত 492 উপজেলার মধ্যে 151টি সম্মেলন হয়েছে, বাকি 341টি। মার্চের মধ্যে তৃণমূলের সম্মেলন শেষ করতে কেন্দ্রের নির্দেশনা থাকলেও করোনার কারণে তা করা যায়নি। বুধবার সভাপতিমণ্ডলীর বৈঠকে চলমান পরিস্থিতি পর্যালোচনা করে দলকে গতিশীল করতে নানা নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। দলের নীতি নির্ধারকরা বলছেন, স্থবিরতা কাটাতে সারা দেশে দল পুনর্গঠনের কাজে হাত দেওয়া হয়েছে। যেহেতু 5-6 মাস আমাদের সাংগঠনিক অর্গানাইজেশনাল কর্মকাণ্ড কিছুটা স্থবির ছিল, এখন যেটা কর্মকাণ্ড শুরু হবে এর মাধ্যমে সেটা চাঙ্গা হবে এবং এখানে যদি কোনো অপশক্তি বা কেউ ঢুকে থাকে তাদেরকে আমরা চিহ্নিত করে তাদেরকে আমরা বাদ দেওয়া হবে বলে আমি বিশ্বাস করি।
এজন্য গঠন করা হচ্ছে 8টি টিম। প্রতিটির নেতৃত্বে থাকছেন একজন প্রেসিডিয়াম সদস্য, সঙ্গে থাকবেন অন্তত 4 জন কেন্দ্রীয় নেতা। সারা দেশ সফর করে সংগঠন শক্তিশালী করবেন তারা। জেলা উপজেলাতে সাংগঠনিক অবস্থা কেমন আছে এবং সেটির সমৃদ্ধি কী করে করা যায় সেই ব্যাপারে দেখভাল করা, এই লক্ষ্যেই 8টি বিভাগে 8টি টিম গঠনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সম্মেলন হওয়া 31টি জেলার পূর্ণাঙ্গ কমিটি দিতে হবে 22 সেপ্টেম্বরের মধ্যে। গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রসহ তৃণমূল আওয়ামী লীগের কমিটির মেয়াদ 3 বছর। জাতীয় কাউন্সিলের আগে এসব জেলাসহ অন্যান্য ইউনিটের কাউন্সিল করার বিধান রয়েছে। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণ মামলায় তিতাস গ্যাসের ফতুল্লা অঞ্চলের বরখাস্ত 8 কর্মকর্তা কর্মচারী 2 দিনের রিমান্ডে। শনিবার বিকেলে নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রিমান্ড আবেদন করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এর আগে ফতুল্লার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তাদের। এদিকে বিস্ফোরণে দগ্ধ আরও 2 জনের মৃত্যু হয়েছে। নারায়ণগঞ্জের বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় গত বৃহস্পতিবার তদন্ত প্রতিবেদন দেয় তিতাস। এতে মসজিদ কমিটির অজ্ঞতা, অসচেতনতা এবং অবৈধ বিদ্যুৎ সংযোগের জন্য এই দুর্ঘটনার সৃষ্টি হয় বলে জানায় তারা। প্রতিবেদন দেওয়ার 2 দিন পরে দায়িত্ব অবহেলার দায়ে তিতাস গ্যাসের বহিষ্কৃত 8 জনকে আটক করে সিআইডি। তারা হলেন ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম, উপব্যবস্থাপক মাহমুদুর রহমান রাব্বি, সহকারী প্রকৌশলী হাসান শাহরিয়ার ও মানিক মিয়া সহ আরও 4 জন। তাদের নারায়ণগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে হাজির করে 5 দিনের রিমান্ড আবেদন করলে বিচারক 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সকল সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা তিতাস গ্যাসের স্থানীয় যে সকল কর্মকর্তা এখানে ছিলেন তাদের থেকে আমরা 8 জনকে অ্যারেস্ট করেছি এবং এই 8 জনের মধ্যে 4 জন প্রকৌশলী রয়েছেন। বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির গাফিলতির প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সিআইডি। স্থানীয় মসজিদ যে কর্তৃপক্ষ আছে তাদের কোনো অবহেলা আছে কিনা এই বিষয়গুলো আমরা তদন্ত করে দেখছি এবং তদন্ত করে আমরা স্থানীয় লোকদের সাথে কথা বলে তাদের সাক্ষ্য নিয়েছি, তাদের বক্তব্য নিয়েছি আমরা। এছাড়া আবার অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেগুলো আছে এগুলো আমরা সংগ্রহ করেছি। এদিকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন দগ্ধদের 2 জন আব্দুল আজিজ ও মোহাম্মদ ফরিদের মৃত্যু হয়েছে। এখনও আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছেন 3 জন। সবাই আসলে আশঙ্কামুক্ত কে আমরা বলতে পারবো না, কারণ যেখানে আমরা বানের রোগী সম্বন্ধে আমরা জানি দীর্ঘমেয়াদে অনেক ভালো হওয়ার পরেও অনেক রুগী অনেক সময় হাঁটা চলা রুগীও এক্সপায়ার করে। এই জন্য কোনো রুগীকে আমরা আশঙ্কামুক্ত বলতে পারবো না। 4 সেপ্টেম্বর রাতে মসজিদে বিস্ফোরণের পর 5 সেপ্টেম্বর ফতুল্লা থানায় এসআই হুমায়ুন কবির বাদী হয়ে অজ্ঞাত আসামি করে মামলা করেন। এরপর মামলাটি হস্তান্তর করা হয় সিআইডিতে। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্বৃত্তের হামলায় গুরুতর আহত ইউএনও ওয়াহিদা খানমকে ও এসডিও ও তার স্বামীকে বদলি করে ঢাকায় আনা হয়েছে। এতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে ওয়াহিদাকে, আর তার স্বামী মেজবাউল হোসেন দায়িত্ব পালন করবেন স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে। আর এ নিয়ে প্রজ্ঞাপনটি জারি করা হয় গত বুধবার। 2রা সেপ্টেম্বর গভীর রাতে ঘোড়াঘাটের সরকারি বাসায় ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হাতুড়ি ও ধারালো অস্ত্রে হামলা চালায় দুর্বৃত্তরা। নিউরোসায়েন্স হাসপাতালে অস্ত্রোপচারের পর এখনও চিকিৎসাধীন আছেন ওয়াহিদা। বুধবার ওয়াহিদা খানমকে ওএসডি করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রণালয়। তাকে জনপ্রশাসনের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। এখন অসুস্থ, তার চিকিৎসা চলছে এবং তার চিকিৎসা কতদিন চলবে তার তো ঠিক নাই, তাই না? যে পরিমাণ আঘাতপ্রাপ্ত তাকে তার ঠিক হতে হবে 3 মাস 6 মাস সময় লাগতে পারে, বিদেশে পাঠানো প্রয়োজন হতে পারে। সুতরাং তাকে তো এসডি করে তার বেতন ভাতা চালু রাখতে হবে। একই আদেশে ওয়াহিদার স্বামী রংপুর পীরগঞ্জের ইউএনও মেজবাউল হোসেনকেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগে জ্যেষ্ঠ সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছে। ওয়াহিদা ও তার স্বামী 31তম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এ বদলিকেও স্বাভাবিক বলছেন বিশ্লেষকরা। ওয়াহিদা খানম যেহেতু ঢাকায় চিকিৎসা হচ্ছে, সে কারণে এটা হাজবেন্ডকে ঢাকায় ট্রান্সফার করে আমাদের স্বাস্থ্যসেবা বিভাগে প্রেস করা হয়েছে যাতে সে তার ওয়াইফের যত্ন করতে পারে। এটা খুব সিম্পল, এটার সাথে অন্য কোনো
বিষয়ে বোধহয় যুক্ত নাই। ইউনো ওয়াহিদার উপর হামলার ঘটনায় একাধিক ব্যক্তিকে আটক করা হলেও সবশেষ পুলিশের তদন্তে হামলার অভিযোগে তার অফিসেরই বরখাস্ত কর্মচারী রবিউল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খানের মেয়াদ আরও 3 বছর বাড়ছে। শনিবার বিশেষ অনলাইন বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রস্তাবটি আজ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানো হবে। এই সভায় যোগ দেন 9 বোর্ড সদস্য। 2009 সালে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের পদে নিয়োগের পর টানা 5 মেয়াদে 11 বছর ধরে দায়িত্ব পালন করছেন তাকসিম। 14 অক্টোবর শেষ হচ্ছে তার ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে থাকার মেয়াদ। এবার দায়িত্ব পেলে টানা 6ষ্ঠবারের মতো ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হবেন এই প্রকৌশলী। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় নামিয়ে আনতে সম্মত হয়েছে দুই দেশের সীমান্তরক্ষী সংস্থা। ঢাকায় দুই বাহিনীর শীর্ষ বৈঠক শেষে একথা জানান বিজিবি মহাপরিচালক। এজন্য সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারির পাশাপাশি বাড়ানো হবে যৌথ টহল। যৌথ আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শনিবার শেষ হয় বাংলাদেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর 50তম সম্মেলন। সম্মেলনে সীমান্তে হত্যা ও নির্যাতন শূন্যের কোঠায় আনতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা জারি ও যৌথ টহল বৃদ্ধির সিদ্ধান্ত হয়। মানসিক ভারসাম্যহীনদের জোর করে পুশিন বন্ধ সহ 13টি সিদ্ধান্তে একমত হয় দুই বাহিনী। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে 2019 সালে সীমান্তে ভারতীয় বিএসএফ এর হাতে মৃত্যু হয়েছে 37 বাংলাদেশির, অথচ চলতি বছরের 9 মাসেই এ সংখ্যা 34 জনে। সম্মেলনে এ বিষয় নিয়ে বিজিবি মহাপরিচালক বলেন, সীমান্তে হত্যা দুই বাহিনীর জন্যই অনাকাঙ্ক্ষিত। নিরপরাধ কেউ মারা গেলে তার তদন্ত করে ব্যবস্থা নিতেও বিএসএফকে অনুরোধ জানান তিনি। যৌথ অভিযানের মাধ্যমে সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনতে আমরা কাজ করছি। দিনের বেলায় যেসব হত্যা হচ্ছে সেগুলো তদন্ত করতে বিএসএফকে অনুরোধ করেছি। বিএসএফ মহাপরিচালক তার বক্তব্যে দাবি করেন, সীমান্তে 70% গুলির ঘটনাই ঘটে রাত 10টা থেকে ভোর 5:30টার মধ্যে। এ সময় অপরাধীদের ঠিকমতো দেখা যায় না। রাকেশ আস্থানার দাবি, অপরাধীদের চ্যালেঞ্জ করতে গেলেই তারা গুলি ছোড়ে, আর বিএসএফ পাল্টা গুলি ছুড়লেই প্রাণহানির ঘটনা ঘটে। সীমান্তে হত্যা শূন্যের কোটায় আনতে আমরা অঙ্গীকারবদ্ধ, তবে সীমান্তে মারা যাওয়া বেশিরভাগই অপরাধী। সীমান্ত হত্যার সব ঘটনাই আমরা তদন্ত করি। নিরপরাধ কেউ মারা গেছে কিনা সেটির তদন্ত হবে। তবে সীমান্ত হত্যা বন্ধে বিজিবি বিএসএফ এর এমন বক্তব্যে আশ্বস্ত হতে পারছেন না কূটনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, সীমান্তে হত্যা ভারত বাংলাদেশের সম্পর্কে কালো ছায়া। এটি দূর করতে রাজনৈতিক প্রতিশ্রুতির বাস্তবায়ন বেশি জরুরি। বিজিবি বিএসএফ এই আলোচনার মধ্য দিয়ে আপনি সমস্যার সমাধান পাবেন বলে আমার কাছে মনে হয় না। এখানে আমার ধারণা রাজনৈতিক বা পলিটিক্যাল উইল বা পলিটিক্যাল কমিটমেন্ট যেটাকে আমরা বলি, এটা খুব জরুরি দরকার। এবং সীমান্তের নিরাপত্তায় নিয়োজিত দুই সংস্থার মহাপরিচালক পর্যায়ের 51তম সম্মেলন ভারতের গৌহাটিতে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আশুলিয়া থেকে 68টি চোরাই মোবাইল সহ সিন্ডিকেটের 4 সক্রিয় সদস্যকে আটক করেছে র্যাব 4-এর সদস্যরা। রোববার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায় র্যাব 4-এর CPC-2 এর কোম্পানি কমান্ডার জমির উদ্দিন আহমেদ। আটককৃতরা হলেন আবুল কালাম, মহসিন আলী, সোহেল রানা ও সুজন। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে জানিয়েছে র্যাব। বলছে, চক্রের বাকি সদস্যদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে। সিন্ডিকেটের এই সদস্যরা বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই করা মোবাইল ফোন বিক্রির উদ্দেশ্যে আশুলিয়ার জামগড়া এলাকায় অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে র্যাব 4-এর একটি দল অভিযান পরিচালনা করে। পরে তাদের আটক করা হয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন সময়ে চুরি ও ছিনতাই করা 33টি স্মার্টফোন ও 35টি ফিচার ফোন সহ মোট 68টি মোবাইল ফোন জব্দ করা হয়। ময়মনসিংহে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে মসজিদের ইমাম আজিমউদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত রাত 8:30টার দিকে গফরগাঁও উপজেলার পাগলায় এ ঘটনা ঘটে।
পাগলা থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, নিহতের শরীরে 5 থেকে 6টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। হত্যার কারণ উদ্ঘাটনের চেষ্টা চলছে। এশার নামাজের ইমামতি করে শনিবার রাতে বাড়ি ফেরার পথে সাধুয়া নিগুয়ারি খালের পাশে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহ দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেলের মর্গে পাঠায়। নিহত আজিমুদ্দিন সাধুয়া গ্রামে মসজিদে গত 20 বছর ধরে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাড়ি উপজেলার বেলদিয়া গ্রামে। অবশেষে দেশে ঢুকতে শুরু করেছে ভারতের বিভিন্ন স্থলবন্দরে আটকে থাকা পেঁয়াজের ট্রাক। ভারত সরকারের অনুমতির প্রেক্ষিতে শনিবার সকাল থেকে পর্যায়ক্রমে বিভিন্ন স্থলবন্দর দিয়ে প্রবেশ শুরু করে পেঁয়াজবাহী ট্রাক। তবে গরম আবহাওয়ার কারণে আটকে থাকা ট্রাকের পেঁয়াজ বেশিরভাগই নষ্ট হয়ে যেতে পারে এমন শঙ্কা আমদানিকারকদের। গেল 13 সেপ্টেম্বর কোনো আগাম ঘোষণা না দিয়েই পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেয় ভারত সরকার। এতে করে স্থলবন্দরগুলোর ভারতীয় অংশে আটকে পড়ে শত শত পেঁয়াজবাহী ট্রাক। তবে একদিন পরই আগের এলসি করা পেঁয়াজ রপ্তানির অনুমতি দেয় দেশটি। শুক্রবার রাতে আটকে থাকা পেঁয়াজ রপ্তানিতে বন্দর ও কাস্টমস সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠায় ভারতের কাস্টমস কর্তৃপক্ষ। এরই প্রেক্ষিতে 5 দিন বন্ধ থাকার পর শনিবার সকালে প্রথম পেঁয়াজের ট্রাক প্রবেশ করে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে। সোনা মসজিদ দিয়ে দুপুর পর্যন্ত 7টি ট্রাকে পেঁয়াজ এসেছে। প্রবেশের অপেক্ষায় আছে আরও 250 ট্রাক। তবে কয়েকদিন ট্রাকে আটকে থাকায় গরমে পেঁয়াজ নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা আমদানিকারকদের। একটা গাড়ি নাসিক থেকে আসতে লাগে 7 দিন, আর এখানে 4 দিন, 11 দিন ধরে 11 দিন যাবতীয় গাড়িগুলো আছে। এখন এই গাড়িগুলোতে পানি পড়ছে। এখন কি পরিমাণ আমরা পেঁয়াজ পাবো এর ভিতর থেকে? এই গাড়িগুলো সমস্ত না হলে, আনলোড না হলে এটা আমরা করতে পারবো না, কাউন্ট করতে পারবো না। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে দুপুর 1টা থেকে শুরু হয়েছে পেঁয়াজবাহী ট্রাকের প্রবেশ। 25টি ট্রাকে মোট 625 মেট্রিক টন পেঁয়াজ এসেছে বলে জানান আমদানিকারকরা। শুধুমাত্র 14 তারিখে যে গাড়িগুলো লিও করা ছিল, অর্থাৎ ফাইনাল ডকুমেন্টস বাংলাদেশে ঢোকার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করা ছিল, শুধুমাত্র সেই গাড়িগুলো প্রবেশ করার অনুমতি দিচ্ছে। হিলি স্থলবন্দর দিয়েও পেঁয়াজবাহী ট্রাক প্রবেশ শুরু হয়েছে। আর বেনাপোলে অপেক্ষমান আছে কয়েকশো পেঁয়াজবাহী ট্রাক। ইশরাত হুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। মানিকগঞ্জ পৌর এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়ন কাজে ধীর গতিতে দুর্ভোগে পড়েছেন সেখানকার বাসিন্দারা। যেখানে সেখানে ময়লা আবর্জনা জমে বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এদিকে চুয়াডাঙ্গায় বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর হওয়ায় বাড়ছে পরিবেশ দূষণ। বছরখানেক আগে মানিকগঞ্জ পুলিশ লাইন্স থেকে বাসস্ট্যান্ড হয়ে বেউথা পর্যন্ত অংশে শুরু হয় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। কিন্তু করোনা, বন্যাসহ নানা কারণে তা বন্ধ রেখেছে ঠিকাদারি প্রতিষ্ঠান এনডিই কনস্ট্রাকশন। দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় ড্রেনে জমেছে ময়লা আবর্জনা। দুর্ভোগের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতে নগরবাসী। সাধারণ জনগণের দিক দিয়ে চলাফেরা করে, মাঝে মধ্যে দুর্ঘটনাও ঘটে, অনেকে ড্রেনে পড়েও যায়। যেন ড্রেনটা কমপ্লিট না হওয়া পর্যন্ত পানির নিষ্কাশন আটকেই থাকবে। সেক্ষেত্রে আমি যে মাঝে মাঝে যখন বেশি পানি জমে যায়, তখন আমাদের যে ভ্যাকুম ট্রাক আছে, সেই ভ্যাকুম ট্রাক দিয়ে আমরা সেই পানিগুলি নিষ্কাশন করি। তবে এবছরই কাজ শেষ হবে বলছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক বিভাগ। বাসস্ট্যান্ড আমরা কাজ করছি, ওয়ারলেস গেট কাজ করছি, ওই জায়গায় যে জেলখানার পানির লাইনটা, এটা হয়তো এই 1 সপ্তাহের মধ্যে সরাই নিবে। একটু সাইড করে দিলে আমরা ওইটার কাজ দ্রুত করে ফেলবো আর কি। এদিকে চুয়াডাঙ্গা পৌর এলাকায় ময়লার সবচেয়ে বড় ভাগাড়টি ভেঙে গেছে। ফলে সড়কের পাশ ও নদী তীর সহ অন্তত 20টি স্থানে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। আমাদের মেন রাস্তার পাশে আবর্জনা ফেলছে পৌরসভার গাড়ি আইসে। এতে আমাদের দুর্গন্ধ এত রকম দুর্গন্ধ আসছে, এতে আমাদের এটা অনেক ক্ষতি হবে। খুবই বেহাল অবস্থা। এটা এখানে না করে যদি এটা ভালো কোথাও অন্য কোথাও এটা ট্রান্সফার করা যায়, আমার মনে হয় এটাই সবচাইতে ভালো হয়। আমরা প্রজেক্ট তৈরি করে ঢাকাতে পাঠিয়েছি। অতি তাড়াতাড়ি আমাদের এইটা টেন্ডার হবে। টেন্ডার হলে পরেই ওখানে উন্নয়নের কাজ শুরু হবে। পৌরসভার প্যানেল মেয়র জানান, প্রকল্প বাস্তবায়নে অধিগ্রহণ করা হয়েছে জমি। অনুমোদন পেলেই শুরু হবে কাজ। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, পৌর শহরে ময়লা আবর্জনা অপসারণের স্থান হিসেবে কি পরিমাণ জমি অধিগ্রহণ করা হয়েছে আর কবে নাগাদ এই কার্যক্রম শুরু হতে পারে, সংশ্লিষ্টরা কি বলছে বিষয়ে? আমি এখন দাঁড়িয়ে আছি চুয়াডাঙ্গা শহরের কেদারগঞ্জ এলাকার মাথাভাঙা নদীর তীরে। এই মাথাভাঙা নদীর তীরে এখানেও আবর্জনা ফেলা হয় অনেক আগে থেকেই, এবং সেটা এই আবর্জনা ফেলার পাশাপাশি চুয়াডাঙ্গা শহরের চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গা প্রধান সড়কের পাশে এবং চুয়াডাঙ্গা থেকে ঝিনেদা প্রধান সড়কের পাশে, এছাড়াও শহরের অন্যান্য বিক্ষিপ্ত স্থানে, শহর থেকে দূরে একটু ফাঁকা স্থানেও আবর্জনা ফেলা হয়। এই আবর্জনার কারণে মানুষ দুর্গন্ধে পথ চলতে পারে না, বিশেষ করে যাদের পথ চলাচল করতে হয় সড়কের পাশে যেসব স্থানে আবর্জনা ফেলে সেখানকার মানুষের দুর্ভোগ। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে একটি পায়ে চলা পথ আছে। এই পথ দিয়ে আমার সামনের দিকে অনেক বাড়িঘর আছে যেখানে মানুষ বসবাস করে, তাদেরকেও চলাচল করতে হয় এই আবর্জনা পেরিয়ে। তো এখানেও নদীর তীরে আবর্জনা ফেলার কারণে এই এলাকার মানুষও একাধিকবার পৌর কর্তৃপক্ষের কাছে গিয়েছে, তাদের সাথে কথা বলেছে এবং বলেছে যে আমাদের এলাকায় আবর্জনা ফেলাটা বন্ধ করার জন্য। পৌর কর্তৃপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে এ ব্যাপারে প্রকল্প গ্রহণ করা হয়েছে এবং সেই প্রকল্প অনুমোদনের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে আসলে এই প্রকল্পটা চালু হবে। প্রকল্পটা চালু হলে শহরের আর কোথাও আবর্জনা ফেলা হবে না, এই দাবি করছে পৌর কর্তৃপক্ষ। তো যেখানে যে স্থানে এই আবর্জনার জন্য আবর্জনার একটি নির্দিষ্ট স্থান করা হয়েছে সেই এলাকাটি চারিদিকে বৃক্ষরোপণ করা হবে, এটা বলছেন পৌর কর্তৃপক্ষ। বৃক্ষরোপণ করা হলে সেখানে বাতাসে দুর্গন্ধ আর ছড়াবে না। তাছাড়া সেই এলাকায় কাছাকাছি স্থানে মানুষের বসতি নেই, যে কারণে মানুষের দুর্ভোগ দূর হবে ওই প্রকল্পটি চালু হলে। কিন্তু কবে নাগাদ এটি চালু হবে তা এখনো পর্যন্ত পৌর কর্তৃপক্ষ নিশ্চিত করে বলতে পারছেন না। তার কারণ হলো যে প্রকল্পটি ঢাকা থেকে অনুমোদন না হয়ে আসা পর্যন্ত পৌর কর্তৃপক্ষর কিছু করার নেই। এই ছিল আমার কাছে চুয়াডাঙ্গার বর্জ্য আবর্জনা ব্যবস্থা। চুয়াডাঙ্গা থেকে পরিবেশ দূষণের বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অবৈধ লেনদেনের অভিযোগে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক ও এসআই শওকতকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করে তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদুল্লাহ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান 14 সেপ্টেম্বর শায়েস্তাগঞ্জ হাইওয়ে থেকে এক ব্যক্তিকে আটক করে অর্থ আদায় করে ছেড়ে দেন ওসি মোজাম্মেল হক ও এসআই শওকত। এ ব্যাপারে ভুক্তভোগী ব্যক্তি হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেন। এর প্রেক্ষিতেই তাদেরকে প্রত্যাহার করা হয়। আহমদ শফির মৃত্যুর পর হাটহাজারী মাদ্রাসার নতুন মহাপরিচালক ঠিক করতে পারেনি শুরা কমিটি। সে কারণেই এখন মাদ্রাসার কার্যক্রম চলবে 3 সিনিয়র শিক্ষকের তত্ত্বাবধানে। শনিবার রাত 8:30টার দিকে বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন 3 সমন্বয়কের একজন মাওলানা শেখ আহমদ। কমিটির অন্য 2 সদস্য হচ্ছেন মাওলানা আব্দুস সালাম এবং মাওলানা ইয়াহিয়া। এর বাইরে মাওলানা জুনায়েদ বাবুনগরীকে মাদ্রাসার শিক্ষা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সন্ধ্যায় শুরু হয়ে শুরা কমিটির বৈঠক চলে প্রায় 2.5 ঘন্টা। তবে রোববার থেকে শুরু হতে যাওয়া দাওরায়ে হাদিস পরীক্ষা বন্ধ হচ্ছে কিনা সে বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। এদিকে চট্টগ্রামের হাটহাজারীতে হেফাজতে ইসলামের আমির আল্লামা শফির দাফন সম্পন্ন হয়েছে। শনিবার দুপুর 2টার দিকে জানাজার পর মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয় তাকে। জানাজার নামাজে ইমামতি করেন তার ছেলে মাওলানা মোহাম্মদ ইউসুফ। ভোর থেকেই হাটহাজারী মাদ্রাসামুখী জনস্রোত। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়তে থাকে জনসমাগম। মাদ্রাসার আশেপাশের প্রায় 5 কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান নেন আহমদ শফির ভক্তানুরাগীরা। সকাল 9টার দিকে মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে পৌঁছালে আবেগে আপ্লুত হয়ে পড়েন তারা। হুজুরকে কাছ থেকে দেখেছি, হুজুরের আখলাক চরিত্র এগুলা নিজের ভিতরে ঢুকানোর জন্য চেষ্টা করতেছি। খুব দুঃখ লাগতেছে, আমাদের মাথার তাজ মুকুট আমাদের থেকে বিদায় নিয়ে গেছেন। শোনার পর থেকে আমার খুব মনের মধ্যে ব্যথা যে হুজুরকে একবার দেখাবো, কিন্তু এখানে আসিয়া ভাই মানুষের চাপের মধ্যে দেখতে পাচ্তেছি না। জানাজায় অংশ নিতে অনেকেই এসেছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শিক্ষাগুরুকে শেষবারের মতো দেখতে 100 কিলোমিটার দূর থেকেও ছুটে এসেছেন আলেম ওলামারা। শুধুমাত্র তার ভালোবাসা এবং মায়া মহব্বতের টানেই আসছি। তিনি আমাদের রাহবার। এই রাহবারকে আজীবন এ দেশের মানুষ মনে রাখবে এবং তার নাম স্বর্ণ অক্ষরে লিখে রাখবে।
সম্প্রতি হাটহাজারী মাদ্রাসার ছাত্র আন্দোলন ও আহমদ শফির মহাপরিচালক পদ থেকে পদত্যাগ নিয়েও মিশ্র প্রতিক্রিয়া আলেম সমাজের। অনেক অসাধু যারা আছেন হুজুরের আশেপাশে ছিলেন, বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত, তারা এই হুজুরের এই দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছেন। এদিকে আল্লামা শফির মৃত্যুতে হেফাজতে ইসলামের নেতৃত্বে কোনো সংকট হবে না বলে মনে করছেন তার দীর্ঘদিনের সহযোগী মাওলানা জোনায়েদ বাবুনগরী। অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক কষ্ট করেছেন। আমরা ওনার ওইগুলো থেকে শিক্ষা লাভ করিয়ে ওনার অনুসারী হয়ে কাজ করব ইনশাল্লাহ। আহমদ শফির দাফন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশ র্যাবের পাশাপাশি মাঠে ছিল 10 প্লাটুন বিজিবি, জেলা প্রশাসনের 7 জন নির্বাহী ম্যাজিস্ট্রেটও ছিলেন মাঠে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। নড়াইলে সনাতন পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা। এতে বেশিরভাগ নদীর পানি দূষিত হয়ে পড়ায় মিলছে না মাছ। বিপাকে থাকা জেলেদের পাশেও নেই মৎস্য বিভাগ। প্রতি বছর আগস্ট থেকে অক্টোবর 3 মাস চলে পাট পচানো বা জাগ দেয়া। নড়াইলে চিত্রা, কাজলা, নবগঙ্গা নদীতে সনাতন পদ্ধতিতে পাট জাগ দিচ্ছেন চাষিরা। তারা বলছেন পর্যাপ্ত জলাশয় না থাকায় নদীতে পাট জাগ দিতে বাধ্য হচ্ছেন তারা। কোনো গর্ত নাই, খাল নাই, নদীতে ছাড়া কোনো পথ নেই। জাগ পাট দেয় আমাদের বিলি তো জাগ দেওয়ার মতো কোনো পরিস্থিতি নেই, সবই নদীতে জাগ দিয়ে পরে তাই বলতেছে। নদীর মাছের সমস্যা আছে, কিন্তু করার কিছু নেই, কারণ আমাদের আশেপাশে বিলের আশেপাশে জাগ দেওয়ার কোনো জায়গা নেই। এদিকে নদীতে পাট জাগ দেওয়ায় নদীর পানি হয়েছে ময়লা, ছড়াচ্ছে দুর্গন্ধ। মাছ না পাওয়ায় বন্ধ জেলেদের রোজগার। নদী আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে, এই পাট জাগ দিতে দিতে নদীর পানি পচে যাচ্ছে। এখন তো না খেয়ে মরার অবস্থা। নদীতে জল পচে যাওয়াতে আমাদের খুব দুর্দিন যাচ্ছে, সংসার চালাইতে খুব কষ্ট হচ্ছে। মৎস্য বিভাগ বলছে পাট জাগ দেওয়ার এই 3 মাসে মৎস্যজীবীদের সহায়তায় নেই কোনো প্রণোদনা। অন্যদিকে দূষণ বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা জানালেন জেলা প্রশাসক। পাট জাগের ক্ষতিগ্রস্ত মাছ চাষিদের যে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য আলাদা এখনও কোনো প্রণোদনা বা ঋণ এখনও চালু হয়নি। তবে আমরা এটা বিভিন্ন সভা সেমিনারে বলে আসছি, যদি এটা করা সম্ভব হয় তাহলে জেলেরা তার ক্ষতি পুষিয়ে নিতে পারবে। পাট যাতে না পচাতে পারে এ ব্যাপারে আমরা উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনা দিয়েছি। আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আছে, পুলিশকেও আমরা নির্দেশনা ঠিক বলবো না, সহযোগিতা করার জন্য অনুরোধ করেছি, যে মানুষ যাতে আমাদের নদীর যে পানি সেটিকে দূষণ না করতে পারে। নড়াইলে এবার প্রায় 22,275 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বায়োফ্লক পদ্ধতিতে মাছ চাষ বদলে দিয়েছে পাবনার 3 বন্ধুর জীবন। শখের বশে শুরু করা মাছ চাষ তাদের করেছে স্বাবলম্বী। এটাই এখন তাদের পেশা। কম সময়ে ভালো মুনাফা হওয়ায় এই পদ্ধতি আগ্রহী করেছে আরও অনেককে। আগ্রহীদের প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছে জেলা মৎস্য বিভাগ। পাবনা সদরের কাশীপুর এলাকার মাসুদ রানা বছরখানেক আগে ইউটিউবে বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষ দেখেন, হন আগ্রহী। পরে ভারতে গিয়ে ধারণা নিয়ে এসে 2 বন্ধুর সঙ্গে শুরু করেন এ পদ্ধতিতে মাছ চাষ। এ পদ্ধতিতে স্বল্প পুঁজি ও অল্প জায়গায় করা যায় চাষ। মাত্র 3 থেকে 4 মাসেই বিক্রির উপযোগী হয় মাছ। উদ্যোক্তারা জানান এ পদ্ধতিতে মাছ চাষে ঝুঁকি কম, মুনাফা বেশি। শিক্ষিত বেকাররা হতে পারেন স্বাবলম্বী। আমার দেখা দেখে অলরেডি আমার হাত দিয়েই প্রায় 50 থেকে 60টা ট্যাঙ্ক সেট আপ করা হয়েছে। মোটামুটি এটা একটা ভালো একটা আশাস্বরূপ। প্রাথমিক পর্যায়ে খরচ হয় হচ্ছে আপনার 12 থেকে 15 হাজার টাকা। 4 মাস পরে আপনার 70 থেকে 80 হাজার টাকা মাছ বিক্রি করা যায়। বায়োফ্লক্স পদ্ধতিতে 3 বন্ধুর মাছ চাষ আগ্রহী করেছে অনেককে। তাদের থেকে কিছু শিখছি, শিখে পর নিজেও আমি করছি 2টা। ইনশাল্লাহ আশা করতেছি যে এটা লাভজনক প্রতিষ্ঠান হিসেবে আশা করা যায়। এই প্রজেক্ট থেকে সফলতা দেখে গত 4 মাস আগে 2টা ট্যাঙ্কি দিয়ে শুরু করছি। এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী ব্যক্তিদের প্রশিক্ষণের পাশাপাশি সার্বিক সহযোগিতা দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা ও জেলা প্রশাসক। কেউ যদি এটা মাছ চাষে আগ্রহী হয় তাহলে আমরা তাদের প্রশিক্ষণের এবং বিভিন্ন তথ্য দিয়ে সরবরাহ করে আমাদের সহায়তা করব এবং কারিগরি জ্ঞান দিয়ে তাদের আমরা সাহায্য করব। যারা এই উদ্যোগ গ্রহণ করবে জেলা প্রশাসন তাদের পাশে থাকবে। আমরা সব রকম সহযোগিতা তাদের করব, কারণ হচ্ছে আমিষের চাহিদা মেটানো, সঙ্গে একটা নতুন প্রজন্মকে স্টাবলিশ করে দেওয়া।
সরকারি সহযোগিতা ও সহজ শর্তে ব্যাংক ঋণ পেলে শিক্ষিত যুবকেরা বায়োফ্লক্স পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হবেন বলে মত সংশ্লিষ্টদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো থাকছে। মিরপুরে আজ শুরু হচ্ছে টাইগারদের স্কিল ক্যাম্প। স্টেডিয়ামে সুরক্ষা বলয় তৈরিতে ব্যস্ত বিসিবি। চীনের শুল্কমুক্ত সুবিধা কাজে লাগিয়ে রপ্তানি বাড়াতে উদ্যোক্তাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার সকালে অনলাইনে জাতীয় তরুণ উদ্যোক্তা সম্মেলনে এই আহ্বান জানান তিনি। কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে জোর দেন তিনি। জনগোষ্ঠীর কর্মক্ষমতা বিবেচনায় বাংলাদেশ এখন সোনালী সময় পার করছে। দেশে 15 থেকে 64 বছর বয়সী কর্মক্ষম জনগোষ্ঠী এখন মোট জনসংখ্যার 68%। শ্রমশক্তি জরিপ অনুযায়ী মোট কর্মক্ষম শ্রমশক্তির 53%-এরও বেশি যুবক, যাদের বয়স 15 থেকে 34 বছরের মধ্যে। এ তরুণ জনসংখ্যা যাতে চাকরির পেছনে না ছুটে চাকরিদাতা হতে পারেন, সেজন্য নানা উদ্যোগ নিয়েছে সরকারি বেসরকারি অনেক প্রতিষ্ঠান। তারই অংশ হিসেবে তরুণ উদ্যোক্তাদের বিনিয়োগে নতুন সুযোগ তৈরি করে দিতে 2 দিনের সম্মেলনের আয়োজন করেছে ইয়াং বিডি। এ সম্মেলনে অংশ নিয়েছেন প্রতিষ্ঠিত ও উদীয়মান অনেক তরুণ উদ্যোক্তা। 2014 সাল থেকে আমি কৃষির সাথে রিলেটেড, আর 2019-এর পরে এই ট্রেনিংটা আমার অনেক কাজে লেগেছে। আমাদের সার্ভিসটা একটু ডিফারেন্ট, আমরা কোনো প্রোডাক্ট নিয়ে কাজ করছি না, বাট আমরা যেটা কাজ করছি আসলে আমরা নিজের একটা উদ্যোক্তা এবং আমরা কাজও করছি উদ্যোক্তাদের নিয়ে। আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন বিদেশি ভাষা শিক্ষার উপর গুরুত্ব দিতে হবে। দক্ষতা উন্নয়নে পর্যাপ্ত প্রশিক্ষক প্রয়োজন বলেও মনে করেন তিনি। যত বেশি ভাষা শিখতে পারবেন অত বেশি আপনাদের এটা একটা এডিশনাল আমি বলবো সম্পদ। দুটো ল্যাঙ্গুয়েজের উপরে আমি কিন্তু খুব গুরুত্ব দিতে চাই, সেটা হলো একটা হলো জাপানি আর একটা হলো চাইনিজ। 2041 সাল নাগাদ সারা দেশে আইটি ট্রেনিং সেন্টার থেকে প্রায় 5 লাখ শিক্ষার্থীর কর্মসংস্থান হবে বলে আশা করেন আইসিটি প্রতিমন্ত্রী। তরুণদের কিভাবে আমরা ভবিষ্যতের জন্য দক্ষ মানব সম্পদ হিসেবে তৈরি করতে পারি এবং সেটা তৈরি করার জন্য আমাদের প্রযুক্তিকেই সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করতে হবে। অর্থের অভাবে যাতে কোনো উদ্যোগ থেমে না যায়, সেজন্য তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার আশ্বাস দেয় বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। তরুণদের সুযোগ তৈরি করে দেওয়ার লক্ষ্যে আয়োজিত জাতীয় পর্যায়ের 2 দিনের এই সম্মেলন শেষ হচ্ছে রোববার। তৃতীয় শিল্প বিপ্লব। মুনহার আজমি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় বিশ্বে করোনায় আরও 5,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি ছাড়ালো 9,60,000। নতুন 2,89,000 শনাক্ত নিয়ে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা 3,09,00,000-এর বেশি। রোববারও যথারীতি সর্বোচ্চ মৃত্যু ও শনাক্তের রেকর্ড হয়েছে ভারতে। দেশটিতে নতুন করে মারা গেছেন 1,149 জন। নতুন শনাক্ত 92,000 জন। যুক্তরাষ্ট্রে কয়েকদিনের তুলনায় বেড়েছে আক্রান্তের সংখ্যা, শনাক্ত 42,000, মৃত্যু হয়েছে 657 জনের। এছাড়া ব্রাজিলে একদিনে মারা গেছেন 708 জন, আক্রান্ত 30,000। এদিকে লন্ডনে লকডাউনের বিরুদ্ধে প্রতিবাদের সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। এ সময় গ্রেপ্তার হয়েছেন 32 জন। করোনা সংক্রমণ বাড়ায় রেস্তোরাঁ ও বার বন্ধের নির্দেশ দিয়েছে নেদারল্যান্ডস। করোনা আক্রান্ত হয়েছেন গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো জিয়ামাত্তি। আবারও বন্দুক হামলার কবলে যুক্তরাষ্ট্র। শনিবার নিউ ইয়র্কের রোচেস্টারে গুলিতে মারা গেছে 2 জন, আহত 14 জন হাসপাতালে ভর্তি রয়েছে। পুলিশ বলছে শনিবার রাত 12:30টার দিকে পেনসিলভানিয়া অ্যাভিনিউয়ে এই বন্দুক হামলা হয়। নিহত 2 জনের একজন পুরুষ আর অপরজন নারী। তাদের বয়স 18 থেকে 22 বছরের মধ্যে। সন্দেহভাজন হামলাকারীর তথ্য প্রকাশ করেনি পুলিশ বিভাগ। প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে অপরাধীকে শনাক্ত করার চেষ্টা চলছে। যুক্তরাষ্ট্রের 4 রাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনের আগাম ভোট গ্রহণ চলছে। প্রথম দিনেই কেন্দ্রে ভোটারদের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। শুক্রবার স্থানীয় সময় সকাল থেকে মিনেসোটা, ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইয়োমিংয়ে আগাম ভোট গ্রহণ শুরু হয়।
3 নভেম্বর সব রাজ্যে একযোগে ভোট হলেও আগাম ভোটের সুবিধাকে কাজে লাগাচ্ছেন এই 4 রাজ্যের ভোটাররা। গত নির্বাচনে ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও ওয়াইওমিংয়ে জয় পেলেও মিনেসোটায় সে সময়ের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিন্টনের কাছে হেরেছিলেন ট্রাম্প। জরিপে এবারও পিছিয়ে আছেন তিনি। করোনার কারণে আগাম ও ডাকযোগে তুলনামূলক বেশি ভোট পড়বে বলে মনে করছেন বিশ্লেষকেরা। মিরপুরে আজ থেকে শুরু টাইগারদের স্কিল ক্যাম্প। এরই মধ্যে 27 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। শেরেবাংলা স্টেডিয়ামে সুরক্ষা বলয় তৈরিতে শেষ মুহূর্তের ব্যস্ততা বিসিবির। প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীর তত্ত্বাবধানে হচ্ছে সব প্রক্রিয়া। জৈব সুরক্ষা বলয়ে ঢুকে পড়ার আগে এটাই সবশেষ অপরাহ্ন মিরপুরে। সিরিজ এখনো চূড়ান্ত হয়নি, তাতে কি ক্রিকেটে ফেরার জন্য যা যা করার করে রাখছে বিসিবি। আন্তর্জাতিক ক্রিকেট না হলে ঘরোয়া আয়োজনের সুযোগ তো থাকছেই। বায়ো বাবলে দলীয় অনুশীলন শুরুর আগে শেষ মুহূর্তের আনুষ্ঠানিকতা বিসিবিতে। করোনা পরীক্ষায় উত্তীর্ণ সব গ্রাউন্ডসম্যান, অনুশীলন সহকারী কর্মীরা এখন থেকে পাকাপাকিভাবে থাকবেন হোম অফ ক্রিকেটে। শুক্রবারের কোভিড পরীক্ষার পর পাওয়া গেছে সবুজ সংকেত। উত্তীর্ণ 18 ক্রিকেটারের টিম হোটেলে উঠে যেতে এখন আর কোনো বাধা নেই। আমরা প্রতিটি খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদেরকে দফায় দফায় পরীক্ষা করার মাধ্যমে এবং তাদের শরীরে কোভিড-19 সংক্রমণের অনুপস্থিতি নিশ্চিত হয়ে আমরা তাদেরকে এই বায়োসিকিউর বাবলের মধ্যে নিয়ে এসেছি এবং শ্রীলঙ্কা সফরের আগ পর্যন্ত আমরা এই বায়ো বাবলটাকে মেনটেন করার চেষ্টা করছি। টিম হোটেলে উঠে যাবার পর অন্যরকম চ্যালেঞ্জ মুমিনুলদের সামনে। সুরক্ষা বলয় রক্ষা করতে অনুসরণ করা হবে বিশেষজ্ঞদের পরামর্শ। আলাদা কক্ষে রাখা হবে সবাইকে। ক্রিকেটারদের ফ্লোরে নিষিদ্ধ করা হয়েছে জনসাধারণের প্রবেশাধিকার। হোটেল থেকে মিরপুর, আবাস এবং অনুশীলন দুটি পর্বই সম্পন্ন হবে সুরক্ষা বলয়ের ভেতরে। এই যে সুরক্ষা বলয় অর্থাৎ বাবল, এর আওতায় খেলোয়াড়দের অবস্থানকালীন যে হোটেল, রেস্টুরেন্ট, যে ভেহিকেল দিয়ে তারা মাঠে যাওয়া আসা করবে, সেটা জিম, সুইমিং পুল অর্থাৎ ট্রেনিং ফ্যাসিলিটিস, মেডিকেল ট্রিটমেন্ট রুম, এই সবই এই বাবলের আওতায় থাকবে। শ্রীলঙ্কা সফরের আগে মোট 4 দফায় করোনা পরীক্ষা করার পরিকল্পনা বিসিবির। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে বাফুফে নির্বাচন প্রসঙ্গ। আজ ইশতেহার ঘোষণা করবেন কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন সম্মিলিত পরিষদ। এবারও তৃণমূল ফুটবলের সর্বোচ্চ গুরুত্ব রাখার প্রতিশ্রুতি দিয়েছেন প্রার্থীরা। বলছেন বয়সভিত্তিক দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনার ফল দ্রুতই পাবে দেশের ফুটবল। নির্বাচন এলেই ফুটবলের উন্নয়নে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে প্রার্থীরা ভোটের মাঠে থাকেন সরগরম। কিন্তু আদতে সেসবের কতটুকু বাস্তবায়ন ঘটে? সবশেষ 2016 নির্বাচনে কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল দিয়েছিল 25 দফা ইশতেহার। প্রতি বিভাগে ফুটবল টার্ফ, আন্তর্জাতিক মানের ফিটনেস সেন্টার, খেলোয়াড়দের বীমা ব্যবস্থা চালুসহ নানা কিছু ছিল তালিকায়। কিন্তু বাস্তবে পূর্ণতা পায়নি সেসব। আরেকটি নির্বাচন যখন দ্বারপ্রান্তে, তখন আবারও ইশতেহার নিয়ে ব্যস্ত কাজী সালাউদ্দিনের সম্মিলিত প্যানেল। তৃণমূল ফুটবল সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে ইশতেহারে। থাকবে বয়সভিত্তিক দল নিয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমরা হয়তো চেষ্টা করছি ফুটবল উন্নয়নের জন্য যে কাজগুলি আমাদের করা দরকার সেগুলিকে সামনে রেখে আমরা আমাদের ইশতেহার তৈরি করছি। আশা করছি যে আমাদের প্যানেল পরিচিতি অনুষ্ঠানে আপনারা সেটা পাবেন। নিচের দিকে লিগগুলোকে যদি জোর দেওয়া যায় এবং বয়সভিত্তিক দল নিয়ে যদি কাজ করা যায়, তা আমার বিশ্বাস যে বাংলাদেশে আসলে প্রতিভার কিন্তু অভাব নেই। এই প্রতিভাগুলো বেরিয়ে আসবে, তাদের একটা প্ল্যাটফর্ম দরকার। এইগুলো নিয়মিত করলে তারা একটা প্ল্যাটফর্ম পাবে। এই প্ল্যাটফর্মটুকু পেলে আমার বিশ্বাস যে বাংলাদেশে খেলার কোনো সংকট থাকবে না। আগের ইশতেহার সার্বিকভাবে বাস্তবায়ন না হওয়ার পেছনে স্পন্সর সংকটকেই বড় করে দেখছেন সম্মিলিত পরিষদের প্রার্থীরা। ইশতেহারে আবার সব জায়গা বিষয়গুলো আপনি যে একেবারে বাস্তবায়ন করা কোনো ক্ষেত্রে কঠিন হয়ে যায়, কারণ পরিবর্তিত পরিস্থিতিতে হয়তো অন্য সিদ্ধান্ত নিতে হতে পারে। এখন ফুটবলের কিন্তু একটা ভিত্তি তৈরি হয়েছে। এই ভিত্তি থেকে যদি আমরা এগিয়ে নিতে পারি, এটাই হবে আমাদের ক্রেডিট, এটাই হবে আমাদের কিছু করার সুযোগ। প্রার্থীরা বলছেন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্য নিয়েই সাজানো হয়েছে কাজী সালাউদ্দিনের নির্বাচনী ইশতেহার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইপিএলে আজ কিংস 11 পাঞ্জাবের মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8টায়। শিরোপা জয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে দিল্লি ক্যাপিটালস।
টপ অর্ডারে আছেন আজিঙ্কা রাহানে, পৃথ্বী শ, শিখর ধাওয়ান। মিডল অর্ডারে আস্থা যোগাবেন সিমরন হেটমায়ার, শ্রেয়াস আয়ার, মার্কাস স্টয়নিস। বোলিংয়ে ত্রাস ছড়াবেন কাগিসো রাবাদা, মোহিত শর্মা। বিপরীতে পূর্ণ শক্তি নিয়ে পাঞ্জাবও আছে প্রথম জয়ের খোঁজে। লোকেশ রাহুল আছেন স্পটলাইটে, সঙ্গে আছেন ক্রিস গেইল, গ্লেন ম্যাক্সওয়েলের মতো হার্ড হিটার। মোহাম্মদ শামি, শেডলক, কট্রেলের গতি প্রতিপক্ষের ভয়ের কারণ। এদিকে করোনাকালের আইপিএলে জয় দিয়ে শুরু করলো চেন্নাই সুপার কিংস। মুম্বাইয়ের দেয় 163 রানের টার্গেট 5 উইকেট হাতে রেখে 4 বল আগেই টপকে যায় ধোনির দল। ম্যাচ সেরা হয়েছেন আম্বাতি রায়দু। আরব আমিরাতের শেখ জায়েদ স্টেডিয়ামে টসে হেরে সতর্ক শুরু মুম্বাইয়ের। 12 রানে রোহিতকে ফেরান পীয়ূষ চাওলা। ডিকক থামেন 33 রানে। রানের চাকা সচল রাখেন হার্দিক পান্ডিয়া ও সৌরভ তিওয়ারির জুটি। 42 রানে তিওয়ারি কাটা পড়েন জাদেজার বলে। লুঙ্গি এনদিদি নেন 3 উইকেট। জবাবে মুরালি বিজয়, শেন ওয়াটসনের দ্রুত বিদায়ে চাপে পড়ে চেন্নাই। পরে দলকে কক্ষপথে রাখেন ডুপ্লেসি ও আম্বাতি রায়দু। এক প্রান্ত আগলে 50 করেন রায়দু। 71 রানে থামেন এই ডানহাতি ব্যাটসম্যান। পরে স্যাম ক্যারেনের 18 রানের ক্যামিওতে জয়ের বন্দরে পৌঁছায় চেন্নাই। হার দিয়ে আইপিএল এর নতুন মৌসুম শুরু হলো ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে 3-1 গোলে। মাত্র 7 মিনিটের মাথায় গোল করে ক্রিস্টাল প্যালেস। বিরতি থেকে ফিরে জাহার গোলে ব্যবধান দ্বিগুণ হয়। 80 মিনিটে গোল করেন আয়াক্স থেকে ম্যান ইউনাইটেডে আসা ফন্ডি বেক, তবে তাতে লাভ হয়নি। শেষ মুহূর্তে আবারও জাহার গোল জয় এনে দেয় ক্রিস্টালকে। এদিকে এমিরেটস স্টেডিয়ামে জয়ে শুরু হলো আর্সেনালের মৌসুম। ঘরের মাঠে ওয়েস্ট হ্যামকে হারিয়েছে 2-1 গোলে। ম্যাচ শুরুর কিছুক্ষণের মধ্যেই লাকাজেতের গোলে 1-0-তে লিড পায় আর্তেতার দল। বিরতি থেকে ফিরে সমতা ফেরান অ্যান্তনিও। ড্র দিয়েই শেষ হতে পারত ম্যাচ, তবে লাকাজেতের বদলিনামা এনকেতিয়ার শেষ দিকের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আর্সেনাল। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।